হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমার প্রথম দিন আমি ভিডিও বানাচ্ছি। এবার ভিডিওটা কিসের উপরে হতে চলেছে সেটা হচ্ছে আইভিএফ সম্পর্কিত ভিডিও আমি বানাচ্ছি। আপনাদের নলেজের জন্য জানিয়ে দিই, আপনারা হয়তো প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন বা দেখছেন। যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও তাদের জন্য বলবো যে আমার ভিডিওটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওতে বা আমি আমার এই চ্যানেলে আমি আইভিএফ সম্পর্কিত সব রকমের তথ্য শেয়ার করি, যেহেতু আমার নিজের আইভিএফ চলছে। আর এই মুহূর্তে আমার চেহারা দেখে অবভিয়াসলি বুঝতেই পারছেন যে আমার বয়সটা খুব একটা কম না, 44 ইয়ার্স ওল্ড। আমি যথেষ্ট বয়স হয়ে গেছে এবং এর পিছনে অনেক কারণ আছে এবং অনেকে এর জন্য আমার বয়সটা বেড়ে যাওয়ার জন্য দায়ী। সেই সব কিছুই আমি আমার এই ভিডিওতে শেয়ার করব, তাই জন্য দেখতে থাকুন, সবই জানতে পারবেন। তো প্রথমত আমি বলে থাকি, আমার যেহেতু ইনফার্টিলিটি কেস চলছে, আমার অসুবিধা বন্ধ্যাত্বর সমস্যায় আমি ভুগছি অনেক বছর। আমার বিবাহ হয়েছে 2017 সালে এবং 2017 পর যেহেতু আমার লেট ম্যারেজ হয়েছে, তাই আমি বেশি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কনসিভ করার চেষ্টা করি, কিন্তু সেখানে আমি জানতে পারি যে আমার ইনফার্টিলিটি সমস্যা আছে। তো তার জন্য আমি ডাক্তার দেখাই এবং প্রথম ডাক্তারই আমি যাকে দেখাই সেটা এমনি একটা নর্মাল গাইনোকোলজিস্টের কাছে ফার্স্টে আমি চেক করিয়েছিলাম। তো উনি বললেন যে নানান রকম সমস্যা, সেই কতগুলো টেস্ট রিপোর্ট হেন তেন এগুলো দিল। তারপরে সেগুলো আমি করাবার পর কোনো ফল আমি পাইনি। 6 মাস হয়ে গেল, তখনও কিছু হচ্ছে না। বছরখানেক গড়িয়ে গেল, তাও কিছু হয় না। তারপরে আমি চলে গেলাম একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। তো ডক্টরের নাম ছিল ডক্টর সুজয় দাশগুপ্ত। আপনাদের মধ্যে কজন ওনার কাছে চিকিৎসা করিয়েছেন বা করাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি বিগত ওনার কাছে 7 বছর চিকিৎসা করিয়েছি। এবং কষ্টের বিষয়টা হচ্ছে এটাই যে এই 7 বছর চিকিৎসায় আমি ওনার আন্ডারে কোনো ফল পাইনি। সবথেকে বড় কথা, ডাক্তারের ব্যবহার খুবই বাজে, অত্যন্ত বাজে, আমার বলতে কোনো দ্বিধা নেই। খুবই বাজে ওনার ব্যবহার এবং জানি না, মানে পরিষেবা হিসেবে আমি ওনার কাছ থেকে একদম খুশি ছিলাম না। তো কিছু করার তো ছিল না, কারণ আমার চিকিৎসার প্রয়োজন, আমার বাধ্যতা যে আমাকে যেতেই হতো ওনার কাছে। এবার কথা হচ্ছে, আমি ওনার কাছে বিগত 7 বছর কেন চিকিৎসা করিয়েছি, যেটা আমার মস্ত বড় ভুল হয়েছে। আমার বন্ধুবান্ধবদের সাথে আমি ডিসকাশন করেছি তখন তারাও বলেছে এটা অনেক বড় ভুল হয়েছে। একজন ডাক্তারের কাছে রিপিটেড ট্রিটমেন্ট করানোটা খুব ভুল, যেখানে আমি দেখতে পাচ্ছি আমি কোনো ফল পাচ্ছি না। এবার বলি ব্যাপারটা, আমার ফার্স্টে আমি আইভিএফ করতে যাই ওনার কাছে। আমি তো করি না, অ্যাকচুয়ালি ডক্টর সুজয় দাশগুপ্তর কাছে আমি ফার্স্ট যখন আমি দেখাই তখন উনি সব কিছু টেস্ট করতে দেন। টেস্ট করার পরে সমস্ত রিপোর্ট দেখার পরে আমাকে কিছু ওষুধপত্র দেন। উনি 6 মাস আমার চিকিৎসা চালাচ্ছিলেন। তো 6 মাস চিকিৎসা করার পরেও নানান রকম ওষুধপত্র ওনার দেওয়া খাওয়াতেও আমার কিছু লাভ হয়নি, আমি কনসিভ করতে পারছিলাম না। তো তারপরে আমি কি করি, আমি ওনার কাছে আবারও যাই। উনি আমাকে বলেন যে আপনার তো কনসিভ হচ্ছে না, তো আপনার আইভিএফ করতে হবে। তো আইভিএফ আপনারা হয়তো অনেকেই আজকাল এই নামটার সাথে মানে অ্যাকাস্টমড হয়েছেন। তো আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফের মাধ্যমে অনেকেই আজকাল সন্তান ধারণ করছেন। তো সেটাই দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও আইভিএফ করতে নেমে যাই। তো প্রথম আইভিএফটা করার সময় আমার অলমোস্ট 2.5 লাখ টাকার খরচা হয়েছিল। তো এই ডক্টর সুজয় দাশগুপ্তর আন্ডারে, এবং উনি যেখানে আইভিএফ করান সেটা হচ্ছে জেনম ফার্টিলিটি সেন্টার আর কি, জায়গাটার নাম, যেখান থেকে আমি আমার প্রথম আইভিএফটা আমি করি এবং খরচা পড়েছিল 2.5 লক্ষ টাকা। তো সেটা করার সময় মানে আমার যতদূর মনে পড়ছে, ফার্স্ট ট্রান্সফার হয় যখন, আমার এমব্রিও ট্রান্সফার ফার্স্ট যখন হয় তখন সেটা আমার আনসাকসেসফুল ছিল, কিছুই হয়নি, কোনো প্রেগনেন্সি হয়নি। কিন্তু সেকেন্ড ট্রান্সফারে আমার প্রেগনেন্সি এলো, কিন্তু ওটা বায়োকেমিক্যাল প্রেগনেন্সিতে পরিণত হয়ে গেল। এবার আপনারা বলবেন যে বায়োকেমিক্যাল প্রেগনেন্সিটা কী? তো বায়োকেমিক্যাল প্রেগনেন্সিটা হচ্ছে আর্লি মিসক্যারেজ, মানে প্রথম 2 সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজগুলো হয়ে যায় সেগুলোকে বলা হয় বায়োকেমিক্যাল প্রেগনেন্সি। মানে প্রেগনেন্সি আসার পর ডাক্তারবাবুরা জেনারেলি বিটা এইচসিজি টেস্ট বলে একটা জিনিস পরীক্ষা করতে দেয়।
তো সেখানে দেখা হয় যে হিউম্যান গোনাডোট্রোপিন বলে একটা কেমিক্যাল আমাদের শরীরে বাড়তে থাকে। তো ওইটা যখন বাড়তে থাকে তখন ভ্রূণ মানে এমব্রয়ো সেটাও বড় হতে থাকে এবং একটা সুস্থ বেবিতে পরিণত হয়। তো সেই যে ভ্রূণটি সেটা আমার বাড়ছিল না, সেটা জানলাম কিভাবে? এই এইচসিজি টেস্টের মাধ্যমে। বিটা এইচসিজি টেস্ট করতে দেওয়া হয় আমাকে, এই ডক্টর সুজয় দাশগুপ্তই দেন, আমি জেনম থেকে যেখানে আইভিএফ করালাম আর কি। তো এই বিটা এইচসিজি টেস্ট করাবার পরে আমি দেখছি আমার এইচসিজি লেভেলটা ড্রপ করে যাচ্ছে। প্রথম বিটা এইচসিজি রেজাল্ট এসেছিল ম্যাক্সিমাম 36 এসেছিল, তারপরে দেখছি ওটা আস্তে আস্তে 25, 20, 11 এরমভাবে কমে যাচ্ছে আস্তে আস্তে। তো কমে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার প্রেগন্যান্সি আর এগোচ্ছে না, নিজেই বোঝা যাচ্ছিল। তো তারপর ডাক্তারবাবুকে যখন ফোন করলাম, ওনার সাথে দেখা করলাম, রিপোর্ট দেখালাম, বিটা এইচসিজি লেভেল ড্রপ করে যাচ্ছে। তো উনি বললেন যে এটা কোনো ক্লিনিক্যাল প্রেগন্যান্সি ছিল না, তো ওই জন্য আপনার কোনো এমব্রয়োটা গ্রো করেনি, ওটা নষ্ট হয়ে গেছে, এটাকে বলে বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি। তো আমি প্রথমবার জানতে পারলাম যে বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি কাকে বলে। আচ্ছা, এবার হচ্ছে তারপরে তো গেল। আর এই যে আইভিএফটা আমি করলাম, ফার্স্ট আমার আইভিএফটা হলো ওনার আন্ডারে, ডক্টর সুজয় দাশগুপ্তর আন্ডারে। সেটা কিন্তু চললো 2 বছর ধরে। মানে ভাবুন, একটা আইভিএফ 2 বছর ধরে কার হয়? এটা একটা আশ্চর্য ব্যাপার না? 2 বছর ধরে একটা সাইকেল, যেখানে লোকের আমি শুনছি 6 মাসে নাকি সাইকেল কমপ্লিট হয়ে যায়। আর সেখানে অ্যাকচুয়ালি কিছুই না, সবই ব্যবসা, বুঝতেই পারি। প্রত্যেকবার যাব, টিভিএস বলে একটা স্ক্যান হয়, ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান, তো সেটার থ্রুতে পয়সা নেওয়া হবে, এই করে করে মানে ব্যবসাটা রান করে আর কি। যত লম্বা দীর্ঘদিন পেশেন্টকে সেন্টারে আনাতে পারবে ততদিনই তো ওদের ব্যবসা চলবে, তাই না? তো সেইটার উপরেই আর কি চলছিল। আচ্ছা, তো যাই হোক, 2 বছর ধরে আমার ফার্স্ট আইভিএফটা হলো। তো সেটা তো ফেল হলো, আপনাদেরকে জানালাম এখন। তারপরে আমি নামলাম সেকেন্ড আইভিএফে, সেই ওনার আন্ডারেই, সেই সেম জেনম সেন্টার, সেই সেম সুজয় দাশগুপ্ত ডাক্তারের আন্ডারে। তো সেকেন্ডটাও আমার সেম হলো। সেকেন্ড আইভিএফেও আমার 2 বছর গেল। আর 2 বছর বলবো না, 2 বছর, 2.5 বছর মতন গেল। 2.5 বছর পরেও আমার সেই সেম একটা গোটা আইভিএফ সাইকেল করতে, ভাবুন, আবারও 2.5 বছর চলে গেল। তো সেটাতেও আমার ওরকমই 2.5 লক্ষ টাকা আবার গেল। তো সামনেরটা 2.5 লক্ষ, আবার সেকেন্ডটায় 2.5 লক্ষ, টোটাল আমার 5 লক্ষ তো এখানেই বেরিয়ে গেল। তাতেও আমার কোনো লাভ হলো না, কোনো সাকসেসফুল প্রেগনেন্সি আমি পেলাম না। তো এই করতে করতে বয়সটাও বেড়ে যাচ্ছিল, 2.5 বছর করে, বুঝতে পারছেন তো। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স 37। হ্যাঁ, মানছি আমি লেট ম্যারেজ করেছি, আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমার বিয়েটা একটু দেরি করে হয়েছে। কিন্তু তারপরে অনেকেরই তো শুনি 37-38-এ ঠিক মতন করে বেবি হয়ে যায়, কিন্তু তখন আমার হচ্ছে না। আমি শুধু এই সুজয় দাশগুপ্তর আন্ডারেই ঘুরে যাচ্ছি। তো এখানেই আমার চলে গেল মোটামুটি 5 বছর, তো আমার এখানেই চলে গেল 5 বছর এবং সাথে 5 লক্ষ। তারপরে আবার আমি সেকেন্ড আইভিএফ সাইকেল আনসাকসেসফুল হওয়ার পরে আমি আবার থার্ড আইভিএফ সাইকেলে আমি ওনার আন্ডারেই যাই, সেই সেম জেনম সেন্টার। যে কি বুর্বকের মতন কাজ করেছি আমি, ভগবান জানে। আমার মাথায় বুদ্ধি যে কেন খোলেনি, বা এমন কোনো কারোর সাথে পরিচয় আমার হয়নি যে আমাকে একটুখানি অ্যাডভাইস করতে পারবে যে এইটা আমি ভুল করছি। একজনেরই আন্ডারে বারে বারে দেখাচ্ছি, যেখানে আমার কোনো সাকসেসফুল কিছু প্রেগনেন্সি হচ্ছেই না, সেখানে আমি কেনই একজনের আন্ডারে যাচ্ছি? আমার তো সেকেন্ড বা থার্ড ওপিনিয়ন নেওয়া উচিত ছিল, তাতে আমার সময়, অর্থ সবই বাঁচত। এই যে বয়সটাও আমার বেড়ে গেল এই করতে করতে। আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আজকে আমার এই করতে করতে বয়স হয়ে গেল 37 থেকে শুরু করে বয়স এখন হয়ে গেল 44। মানে বুঝতে পারছেন কীভাবে ডাক্তাররা একটা পেশেন্টের সাথে মানে লিটারেলি বিজনেস করে। তবুও যাই হোক, আমি ডাক্তারের আন্ডারে থাকতেও এত ভরসা রেখে ওনার আন্ডারে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিলাম। এবার চলে আসি থার্ড আইভিএফ সাইকেলের ব্যাপারে। থার্ড আইভিএফ সাইকেলেও আমার সেম হয়, সেম আমি সেই 2.5 লক্ষ টাকা, সেম 2.5 বছর ধরে। তো টোটাল মানে এখানেই আমার মোটামুটি 7 বছরই ধরুন, 7 বছর ধরে নিলাম আমার পুরো আইভিএফ করতে চলে গেল। 3টে আইভিএফ সাইকেল 7 বছর ধরে এই ডক্টর সুজয় দাশগুপ্তর আন্ডারে। যারা
আমার এই ভিডিওটি দেখছেন এবং মনে মনে ভাবছেন যে ডক্টর সুজয় দাশগুপ্তর আন্ডারে যাব, দেখাবো, আপনাদের ইনফরমেশনের জন্য বলে থাকি, 1 নম্বর উনি খুব টাইম কিল করেন, 2 নম্বর উনি প্রচণ্ড দুর্ব্যবহার করেন, ওনার ব্যবহার সত্যি খুব খারাপ এবং কিছু বলার নেই আমার। তো কি বলবো, যাই হোক, এখন বাধ্যতা আমি করেছি, সেই জন্য আমার মানে আমি ভুক্তভোগী একজন পেশেন্ট, এবং আমার মতন আমি শুধু একা না, এরকম আমার মতন প্রচুর লোক আছে যারা ওনার আন্ডারে ট্রিটমেন্ট করছেন, সময় অর্থ দুটোই তাদের ব্যয় হয়ে যাচ্ছে। তো গোটা গল্পটা আপনারা জানলেন, কেন আমার 44 বছর গিয়ে ঠেকলো, যেটা আমার ঠেকার কথাই না। ম্যাক্সিমাম হয়তো আমি ধরে নিচ্ছি আমার 40 হয়ে যেত এজ, তার মধ্যে আশা করি আমার একটা বেবি হয়েই যেত। তো যাই হোক, এখন কপালের যা থাকে সে তো কেউ আটকাতে পারে না, এটা আমার হওয়ারই ছিল। আর বিশেষ করে ইনার মতন ডাক্তারের আন্ডারে থাকলে তো সবার কপাল ফেটে যাবে। তো যাবেন না কেউ, ডক্টর সুজয় দাশগুপ্তর আন্ডারে কেউ ট্রিটমেন্ট করার কথা চিন্তা করলে আমি বারবার করে বলবো যাবেন না। নিজের সময় অর্থ সব ব্যয় করবেন, কিছু রেজাল্ট পাবেন না, এবং ডাক্তারের ব্যবহার তো জঘন্য, কি বলবো, কিচ্ছু বলার নেই। এখানে ইউটিউবে খারাপ কথা কিছু বলা যায় না, বললেই স্ট্রাইক পড়ে যায়, ওই জন্য খারাপ কথা কিছু উচ্চারণ করছি না। কিন্তু মানে মন থেকে তো ওনার জন্য কোনো রকম ভালো কথা তো ডেফিনেটলি আসে না, এবং আমি যার সাথেই দেখা হয় তাকেই আমি সবসময় অ্যালার্ট করি যে এনার আন্ডারে কিন্তু কিছুতেই চিকিৎসা করবেন না, নিজের সময় অর্থকে বাঁচান, এনার থেকে দূরে থাকুন। আচ্ছা, এবার চলে আসি, যেহেতু আমার এখন 44 ইয়ার্স ওল্ড, আমি এখন 44 বছর বয়স হয়ে গেল। তো যাই হোক, আমার তো কোল এখনও ফাঁকা, আমি তো ইনফার্টিলিটিতে এখনও ভুগছি, কোনো সন্তানাদি কিছুই হলো না, চারপাশ থেকে নানান রকম কথা শুনতে হয়, জানেন মেয়েদের যেটা হয়ে থাকে। আর একজন মহিলা হিসেবে আমারও তো মনের ইচ্ছে থাকেই যে আমিও কোনো দিন মা হব। মা ডাকটা শোনার কোন মহিলার ইচ্ছে হয় না, সেটা আপনারাই বলুন। এই ডাক শোনার জন্য সবাই উদগ্রীব থাকে, আমিও ছিলাম, আছি, এবং হয়তো সারা জীবন থাকবো। বাচ্চা পাই কি না পাই জানি না, কিন্তু মা ডাক শোনার ইচ্ছা তো ডেফিনেটলি আমার সবসময় থেকে যাবে। এবার আসি, এবার নতুন আমি একটা সেন্টারের আন্ডারে খোঁজ পেয়েছি। তো একজনের চেনা জানার মারফত আমি সেই সেন্টারের আন্ডার খোঁজ পেয়েছি। তো আমি তারপরে ঠিক করলাম যে ঠিক আছে, আমি একদম হাল ছেড়ে দিয়েছিলাম। আমি এই জেনমের পর 3টে জেনম আমার সাইকেল ফেল, আইভিএফ ফেল। তো আমি ভাবলাম আমি আর যাবই না, আমি আর কোনো আইভিএফ করবই না, আমার মন থেকে পুরো ইচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তাছাড়া দেখুন, আর্থিকও অনেক চাপ হয়ে যায়, এতগুলো টাকা চলে গেছে 7 বছর ধরে আমি খরচ করতে করতে, মানে 2.5 আর এদিকে 2.5 আর 7, 7.5 লাখ টাকা পুরো চলে গেল। এবার কতটা খরচা দেনা মানে হয়ে গেল বুঝুন। এবার যাই হোক, খরচাপাতি হয়ে যাওয়ার পরেও মনটা তো ফাঁকা হয়ে আছে। তাই জন্য ভাবলাম যে একজন বন্ধু, একজনের সাথে কথা হলো আমার, সে আমাকে সাজেস্ট করলো আপনি একটা কাজ করুন, এরকম গাইনি কেয়ার সেন্টার বলে একটা জায়গা আছে, সেখানে সাকসেস রেটটা খুব ভালো, তো সেখানে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আইভিএফ সেন্টারই ট্রাই করে দেখতে পারেন। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি তাই করি। তো তার জন্য কিন্তু আমি মোটামুটি অনেক দিন, আমি প্রায় 6 মাস চিন্তা করেছি গাইনি সেন্টারে যাওয়ার আগে। 6 মাস ধরে আমি চিন্তা করেছি যে যাবো কি যাব না, এই করতে করতে লাস্টে আমি এই মাসেই আমি ট্রিটমেন্ট স্টার্ট করলাম ওখানে গিয়ে। তো ওখানে বসেন হচ্ছে ডক্টর অভিষেক দাগা, তো ওনার আন্ডারে আমি আপাতত ট্রিটমেন্ট স্টার্ট করেছি। তো দেখা যাক কি হয় কি না, একটা আমার লাস্ট হোপ, আমি জানি না কত দূর কি সাকসেস হতে পারবো না হতে পারবো, বাস এই শেষ চেষ্টা একটা করার ইচ্ছে ছিল, তাই করছি আর কি। এটার পর আমার সত্যি কথা, আমার সময় আর অর্থ কিছুই আর নেই যে আমি কিছু করতে পারবো, তো সবই আমাকে ছেড়ে দিতে হবে, হাল ছেড়ে দিতে হবে। তো এখানেও আমার মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা যাবে। সব আইভিএফ সেন্টারেই আমি দেখেছি একই রকম, মোটামুটি ওই 2 থেকে 2.5 লক্ষ ধরে রাখুন। আর তারপর প্রেগনেন্সি এলে তো তারপরে আরও অনেক খরচা থাকে, মোটামুটি 4-5 লাখ টাকার একটা টোটাল ধাক্কা হয় বাচ্চা ডেলিভারি হওয়া অবধি। তো এই হলো পুরো গল্প। তো এখন আমি গাইনি সেন্টারে আমি চিকিৎসা স্টার্ট করে দিয়েছি। প্রথম দিন যখন ওনার সেন্টারে গেলাম, তখন ওনার ব্যবহারটা সবথেকে খুব ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো ব্যবহার, এবং ওখানকার যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহারও কিন্তু অত্যন্ত ভালো। এবার জানি না এক একজনের এক এক রকম তো
মানে পয়েন্ট অফ ভিউ হয়, তো সেখান থেকে আরও তো অনেকে কাজ করছেন, তো তাদের কীরকম লাগছে জানি না, বাট আমার পার্সোনালি ভালোই লেগেছে। ডাক্তারের ব্যবহার তো সত্যি অতুলনীয়, কিছু বলার নেই, উনি খুব সুন্দর ব্যবহার করেন। এখন পর্যন্ত কোনো খারাপ ব্যবহার তো আমি ওনার কাছ থেকে পেলাম না। তো এখন আমার ট্রিটমেন্ট স্টার্টও হয়ে গেছে। তো আপনাদের ইনফরমেশনের জন্য বলে থাকি যে আমাকে কি কি ওষুধ দিয়েছে, ঠিক আছে? আমি ফাইলটা দেখে দেখে বলে দিচ্ছি আপনাদের। প্রথম দিন যখন আমি গেলাম গাইনি সেন্টারে, তখন আমার প্রিভিয়াস যতগুলো ফেলিওরের আইভিএফ ফেলিওরের রিপোর্টগুলো ছিল সেগুলো তো ডাক্তারবাবু দেখলেনই, যে আমার আগে কি কেন কিসের জন্য ফেলিওর হয়েছে, কিসের জন্য বারবার বায়োকেমিক্যাল প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, এই সমস্ত। তো সেগুলো দেখার পর যেটা হলো, উনি আমাকে কিছু ওষুধ লিখে দিলেন, যেগুলো স্টার্ট করতে বললেন। তো ওষুধটা ছিল ট্যাব এস্ট্রাবেট 2 mg, হ্যাঁ, একটা ট্যাবলেট সারাদিনে 3 বার খেতে হবে। আর ট্যাব প্যান 40, এটা একটা গ্যাসের ওষুধ, এটা আমাকে দিয়েছিল 15 দিনের জন্য, প্রতিদিন একটা করে খালি পেটে সকালে খেতে হবে। আচ্ছা, তারপরে দিয়েছিল প্রেগনা কেয়ার বলে একটা ট্যাবলেট, সেটাও 30 দিন খেতে হবে, রাতের বেলা খেতে হবে, আফটার ডিনার খেতাম। তারপরে হচ্ছে ক্যাব DV60K, এটা একটা প্রতি রবিবার করে একটা করে ক্যাপসুল খেতে হবে, ঠিক আছে? এই হয়েছে দিয়েছিল। তারপরে সেদিন আমার এন্ডোমেট্রিয়ামটা একটু চেক করলো স্ক্যান করে, যেটাকে বলে TVS। তো TVS-এ স্ক্যান করার পরে দেখলো যে আমার এন্ডোমেট্রিয়ামটা রয়েছে 5.2। স্ক্যান করার পরে সেদিন দেখেছে 5.2। তো তারপরে দেখে বললো যে এবার এন্ডোমেট্রিয়ামটা বাড়তে হবে, ভালোভাবে না বাড়লে অসুবিধা, মানে ট্রান্সফার করা যায় না, কারণ ওই আইভিএফটা ফেল হয়ে যায়। তারপরে 5.2 যেহেতু আমার এন্ডোমেট্রিয়াম দেখলেন, উনি বললেন যে এটা 7-এর উপর হতে হবে, 7-এর উপর হলে তাও একটু ভালো হয়, তো এমব্রিও ট্রান্সফারের জন্য। তো ঠিক আছে, তো আমাকে যে ওষুধগুলো আপনাদেরকে বললাম সেই ওষুধগুলো আমি চালিয়েছিলাম। তো সেই ওষুধগুলো চালানোর পর যখন নেক্সট ভিজিটে আমি গেলাম, সেটা আমি গিয়েছি গত পরশু দিন গেছি আমি। তো তখন হয়েছে, মানে আমার এন্ডোমেট্রিয়াম আবার স্ক্যান করা হলো। সে স্ক্যান করে দেখলেন ওষুধপত্র খাওয়ার পর আমার এন্ডোমেট্রিয়াম বেড়ে গিয়ে হয়ে গেল 7.7। তো যথেষ্ট ভালো, যথেষ্ট বলবো না, মানে ভালো, গুড, অ্যাভারেজ বলবো না, গুড। তো ডাক্তারও তাই বললেন। তো বিকজ 7 এন্ডোমেট্রিয়াম যদি হয় তাহলে মোটামুটি এলিজিবল ফর এমব্রিও ট্রান্সফার হয়ে যায়। তো আপাতত এই হলো আমার গল্প। এখন আপাতত আমি দেখাচ্ছি গাইনি সেন্টারে, এইভাবেই আমার চিকিৎসা চলছে। আর তারপরে সেদিন আমার লাস্ট দিন কিছু ব্লাড টেস্ট হলো, আমার আর আমার হাজব্যান্ডের কিছু ব্লাড টেস্ট নিল। তা ব্লাড টেস্টের এখনও রেজাল্ট আসেনি, রেজাল্ট আসলেও আপনাদেরকে আমি জানাবো কী রেজাল্ট এলো না এলো। তো আপাতত আপনারা আমার ভিডিওগুলো দেখে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে আমার এই চ্যানেলে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।